আজকে আমরা ক্লাস খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এই যে ক্লাসগুলো, এই যে এত ক্লাস আমরা কেন নিয়েছি, দেখেন প্রচুর ক্লাস নিয়েছি। দেখেন আজকে গত ক্লাসে আমরা যা করেছি, দেখেন প্রায় প্রত্যেকটা ট্যাগের মধ্যেই কিছু না কিছু ক্লাস আছে। দেখেন প্রায় প্রতিটা ট্যাগের মধ্যেই, হ্যাঁ, এই যে ক্লাস আছে, প্রায় প্রতিটা ট্যাগের মধ্যে ক্লাস আছে। ক্লাস খুব ইম্পর্টেন্ট, প্রচুর ক্লাস আমাদের ব্যবহার করতে হবে এই ইয়ার মধ্যে, ওয়েব ডিজাইনে। হ্যাঁ, আজকে আমরা ছোট ছোট কিছু ক্লাস আমরা দেখবো আর কি। হ্যাঁ, কিছু কম্বাইন্ড ক্লাস আমরা দেখব। আচ্ছা, এইখানে আমরা যে ওয়েবসাইটটা তৈরি করলাম, এই আমরা একটু আউটপুটটা দেখে আসি। এই যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম এবং এই জায়গাতে দেখেন আমরা এই যে লোগোটাকে আমরা কালার করেছি এবং সেটা আমরা আমাদের যদি style.css এ যাই, এই যে দেখেন আমরা এখানে ন্যাপবারের মধ্যে হচ্ছে ন্যাপবার ন্যাপ, আবার ন্যাপবারের মধ্যে ন্যাপবার ব্র্যান্ড আমরা ব্যবহার করেছি। এই যে ন্যাপবার ব্র্যান্ড ব্যবহার করে আমরা এখানে এটাকে কালার করেছি, ঠিক আছে। ফন্ট সাইজ দিয়েছি, ফন্ট ওয়েটকে আমরা বোল্ড করেছি। একইভাবে আমরা যদি এরকমটা চাই, দেখেন যে এখানে এই যে দিস ইজ মেইন কন্টেন্ট এরিয়া লেখাটা, এই লেখাটাকে আমরা ধরেন টেক্সট কালার করব হচ্ছে লাল কালার আর কি। হ্যাঁ, সো এটার জন্য আমরা একটা ক্লাস ব্যবহার করতে পারি। এখন একটা জিনিস একটু খেয়াল করেন, ধরেন এখানে এই যে দিস ইজ মেইন কন্টেন্ট এরিয়া, এখানে আগে থেকেই আমি একটা ক্লাস ব্যবহার করে আসি। যেমন ধরেন জাস্ট আমি এমনি বোঝানোর জন্য আমি করছি, একটা ক্লাস দিলাম হচ্ছে ধরেন ABCD, এভাবে একটা ক্লাস দিলাম ABCD। এখন আমরা এই ক্লাসটাকে যদি এই জায়গায় গিয়ে আমরা কল করি, হ্যাঁ, যে .abcd এটাতে দিয়ে আমরা যদি এখানে বলি যে তোমার কালার হবে হচ্ছে ব্লু, এটা দেওয়ার পরে দেখবেন যে আমরা যখন আবার এই ওয়েবসাইটে আসবো, দেখবো যে আমাদের এই কন্টেন্টটার কালার হয়ে গিয়েছে ব্লু। এটার কারণ হচ্ছে আমরা একটা কাজ করেছিলাম কি, যে আমরা আগে এখানে একটা ক্লাস কল করেছি আর তারপর এখানে গিয়ে আমরা ওই ক্লাসটে ধরে আমরা CSS করেছি। তাহলে আমরা কি করেছিলাম, আমরা আগে এখানে একটা ক্লাস নিয়েছি এবং তারপর CSS এ গিয়ে আমরা এখানে ওই ক্লাসটাকে কল করে সিলেক্ট করে আমরা এখানে একটা CSS প্রপার্টি এবং তার ভ্যালু অ্যাপ্লাই করেছি। ফলে আমাদের ওয়েবসাইটের ওই অংশটুকু কালার হয়ে গেল। এখন এইটা আমরা আগে করলাম, ক্লাস মানে বানাই নিলাম, তারপর সেটাকে CSS করলাম। এরকম করা যায়। আবার আমরা এটাকে কেটে দিই, এখানে এটাকে কেটে দিলাম, কোনো ক্লাস আমরা নিলাম না, আর এখানে CSSও আমরা রাখলাম না। এত সময় আমরা দেখলাম যে আগে আমরা এখানে ক্লাস বানিয়ে তারপর সেটাকে আমরা CSS এ গিয়ে কল করেছি। এবার আমরা উল্টোটা করব, আগে এখানে আমরা একটা CSS লিখব, তারপর সেটাকে আমরা এখানে কল করব, দেখব কাজ হয় কি না। ওকে, চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে দিলাম হচ্ছে TEXT, টেক্সট হাইফেন, আমি দিলাম হচ্ছে ধরেন DANGER, ডেঞ্জার। ওকে, টেক্সট হাইফেন ডেঞ্জার। এখন এইখানে আমি বলে দিব COLOR, কালার হচ্ছে RED, রেড। ডেঞ্জারের কালার তো লাল, তাই না, মানে বিপদের কালার কিন্তু লাল। আচ্ছা, এটা যেহেতু একটা ক্লাস হিসাবে ব্যবহার করব, তাই ডট দিয়ে দিলাম। আবার এখানে এসে আমি আরেকটা ক্লাস নিই, TEXT, টেক্সট হাইফেন সাকসেস। দেখেন সফলতার রং কিন্তু সবুজ, বুঝতে পারছেন।
আচ্ছা, এই যে আমরা একটা নিলাম টেক্সট হাইফেন ডেঞ্জার, আবার নিলাম হচ্ছে টেক্সট হাইফেন সাকসেস। এখন এই যে আমি যদি এই ক্লাসটা, এই যে টেক্সট হাইফেন ডেঞ্জার, এই ক্লাসটাকে কপি করে এটা যদি কোনো একটা টেক্সটের মধ্যে আমি অ্যাপ্লাই করি, ধরেন এই H2 এর মধ্যেই করলাম, এখানে যেহেতু ওখানে ডট ব্যবহার করেছি, অর্থাৎ এখানে যেহেতু এটা ডট ব্যবহার করেছি, তাহলে ডেফিনেটলি এটা একটা ক্লাস। তাই আমি এইখানে ক্লাস অ্যাট্রিবিউট লিখে তার মধ্যে ওইটাকে দিয়ে দিলাম। সাথে সাথে দেখবেন যে এখানে এটা লাল কালার হয়ে গিয়েছে। আবার আমি এখানে আরেকটা ক্লাস ব্যবহার করেছি, টেক্সট হাইফেন সাকসেস। তা আমি যদি এই সাকসেসটাকে এবার যদি আমি এই ক্লাসটাকে ওখানে কল করি, এখানে নিয়ে আমি দিয়ে দিই এখানে, তাহলে দেখবেন যে এটা লাল হবে না, হবে গ্রিন। ওকে স্যার, আমি এটার একটা নাম দিলাম টেক্সট হাইফেন সাকসেস। আমি বলেছিলাম যে এইটা যেমন এই যে কন্টেইনার একটাই ক্লাস, রো একটাই ক্লাস, যখন একাধিক শব্দের ক্লাস হয়, এই যে কন্টেইনার হাইফেন এরিয়া বলেছিলাম না, মাঝখানে হাইফেন দিতে হবে। টেক্সট হাইফেন সাকসেস, টেক্সট একটা শব্দ, সাকসেস আরেকটা শব্দ, মাঝখানে আমরা হাইফেন দিব। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড সিস্টেম, আপনি এখানে যে কোনোভাবেই লিখতে পারেন। আপনি যদি এরকম এভাবেও লিখেন সেটাও হতো, আপনি যদি আন্ডারস্কোর দিতেন সেটাও হতো, যেভাবেই হোক আপনি স্পেস দিলে হবে না, শুধু স্পেস দিলে হবে না। তখন কি হবে, এইটা একটা ক্লাস হয়ে যাবে আর এটা আর একটা ক্লাস হয়ে যাবে, এখানে দুইটা ক্লাস হিসাবে গণ্য করা হবে। শুধু স্পেস ছাড়া আপনি সব দিতে পারেন। তা একটা স্ট্যান্ডার্ড হচ্ছে বুটস্ট্র্যাপ নামের একটা আপনার লাইব্রেরি আছে, বুটস্ট্র্যাপ একটা নামের লাইব্রেরি আছে জাভা সিএসএস এর, জাভা স্ক্রিপ্ট সিএসএস এর, সেইটাতে এই স্টাইলে ব্যবহার করেছে আর কি। হ্যাঁ, তো এইখানে আপনি টেক্সট হাইফেন আমি সাকসেস দিয়েছি, এটা দেওয়ার সাথে সাথে এখানে আমার কালার হয়ে গেল ইয়েলো, সরি গ্রিন। কারণ কি, কারণ হচ্ছে আমি সিএসএসে বলে রাখছিলাম যে টেক্সট হাইফেন সাকসেস এই ক্লাসের যদি ব্যবহার করে তাহলে তার কালারটা হবে গ্রিন। ঠিক আছে, ওকে ফাইন। আবার আমি আরেকটা কাজ যদি করি, এটা বললাম টেক্সট হাইফেন সাকসেস, এইবার এইখানে আমি আবার বললাম কি যে ডট মানে ক্লাস, ডট মানে ক্লাস, এবার লিখলাম বিজি, বিজি মানে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিজি। আমি বললাম বিজি হাইফেন SUCCESS, বিজি হাইফেন সাকসেস, বিজি মানে ব্যাকগ্রাউন্ড হাইফেন সাকসেস, সাকসেস মানে গ্রিন। তাহলে আমরা এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড লিখে এখানে কালার দিলাম গ্রিন। এখন আপনি এখানে সাকসেস দিয়েছেন বলে যে এখানে গ্রিনই দিতে হবে বিষয়টা এমন না, আপনি এখানে যে রং দিবেন, যেই রঙের নাম দিবেন সেই রঙই হয়ে যাবে, যেই কালারটার নাম দেবেন সেই কালারটাই হবে, কিন্তু কি হবে, কথা আর কাজের সাথে মিল হবে না, পরে দেখা গেল আপনি আপনার কোড খুঁজে পাবেন না। এই জন্য কথা কাজের সাথে মিল রেখে কোডটা লিখলে পরবর্তীতে আপনি খুঁজে পাবেন, ও সাকসেস মানে তো সবুজ, হ্যাঁ মানে সফলতার রং হচ্ছে সবুজ, বিষয়টা এরকম আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা এখানে দিলাম বিজি হাইফেন সাকসেস। এখন যদি এখানে অন্য কোনো একটা টেক্সটে দেখেন, আমরা এইখানে যদি যাই, এখানে কিন্তু কোথাও বিজি হাইফেন সাকসেস আমরা ব্যবহার করি নাই। এবার যদি সাইড বার এই টেক্সটটার উপরে আমরা বিজি হাইফেন সাকসেস ব্যবহার করি, তাহলে দেখব যে এইটার ব্যাকগ্রাউন্ডটা সবুজ হয় কি না। দেখি এই যে সাইড বার, এই যে সাইড বার, তো এইখানে যে H2টা আছে, এখানে আমরা ক্লাস ব্যবহার করি, ক্লাসটার নাম হচ্ছে বিজি হাইফেন সাকসেস। ওকে, এবার এই যে বিজি হাইফেন সাকসেস দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গ্রিন হয়ে গিয়েছে। এখন আমি আবার এখানে আরেকটা ক্লাস নিব, সিএসএসে গিয়ে আরেকটা ক্লাস নিই, সেটা এখানে নিলাম হচ্ছে ডট TEXT, টেক্সট হাইফেন লাইট অথবা হোয়াইট, টেক্সট হাইফেন হোয়াইট। এখানে এসে আমরা কালার দিলাম হোয়াইট, কালার হবে হোয়াইট। তাহলে দেখেন আমরা এই যে টেক্সট হাইফেন ডেঞ্জার নিলাম, টেক্সট হাইফেন সাকসেস নিলাম, টেক্সট হাইফেন হোয়াইট নিলাম। এখন যদি এই টেক্সট হাইফেন হোয়াইটকে আমরা এই যে যেখানে বিজি হাইফেন সাকসেস দিয়েছি, এখানে যদি আমরা আরেকটা ক্লাস ব্যবহার করতে চাই, বলছিলাম স্পেস দিয়েই আরেকটা ক্লাস আপনি লিখতে পারবেন। একটা ক্লাস যেখানে শেষ হয়েছে তারপরে স্পেস দিয়ে আপনি আরেকটা ক্লাস এখানে লিখবেন। এখানে আমি লিখে দিলাম টেক্সট হাইফেন, একটু ভালো করে খেয়াল করেন, এখানে কিন্তু সবুজ কালারের মধ্যে, সবুজ ব্যাকগ্রাউন্ডের মধ্যে হচ্ছে কালো টেক্সট, এটা খুব ভালো দেখা যাচ্ছে না, কিন্তু আমি যদি বলি যে টেক্সট হাইফেন হোয়াইট, তাহলে দেখেন এখন সবুজের মধ্যে সাদা, দেখতে খুব ভালো লাগছে।
এইভাবে আমরা এখানে আগে ক্লাস তৈরি করে এসে সেটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে দেখবেন ওইটার উপরে ওই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন এইখানে দেখেন এই যে দ্বিতীয় প্যারাগ্রাফটা, এই প্যারাগ্রাফের ভিতরে পি ট্যাগের মধ্যে গিয়ে আমি যদি টেক্সট হাইফেন রেড এই যে ডেঞ্জার ব্যবহার করি, হ্যাঁ, যে এখানে গিয়ে যদি এই যে টেক্সট হাইফেন ডেঞ্জার এই ক্লাসটা ব্যবহার করি, হ্যাঁ, তাহলে দেখবেন ওই টেক্সটের কালারটা এই যে দ্বিতীয় প্যারাগ্রাফ, এটা হচ্ছে প্রথম প্যারাগ্রাফ আর এটা হচ্ছে দ্বিতীয় প্যারাগ্রাফ, এখানে গিয়ে ক্লাস লিখে টেক্সট হাইফেন ডেঞ্জার, তাহলে দেখবেন যে এখানে দ্বিতীয় প্যারাগ্রাফটা কিন্তু ডেঞ্জার কালার হয়ে গেছে, রেড কালার। আবার যদি আপনি বলেন যে না এটার কী হবে সাকসেস, তাহলে এটা দেখেন এটার সবুজ কালারের হয়ে গেছে। হ্যাঁ, এখন এইভাবে আপনি মূলত আপনি নাম দিতে পারেন, যে কোনো কিছু নাম দিতে পারেন। আপনি যদি এরকম নাম দেন, এখানে আপনি যদি বলেন ডট টেক্সট হাইফেন কামাল, এবার যে যদি আপনি এখানে বলেন কামালের কালারটা দিব আমি অরেঞ্জ কালার, তাহলে কি হবে কালার অরেঞ্জ। এখন এইটা দেওয়ার পরে আপনি এইখানে যদি আমরা যদি সিএসএসে এই যে এইচটিএমএল এ গিয়ে যদি আমরা এই প্রথম পিতে এটা ব্যবহার করি যে ক্লাস টিইএক্সটি হাইফেন কেএএমএল কামাল, তাহলে দেখেন এই যে এটা কিন্তু অরেঞ্জ কালার হয়ে গেল। এখন এই যে কি কালার হবে সেটা ডিপেন্ড করবে আপনি এখানে কোন ক্লাসটা এখানে লিখেছেন এবং সিএসএসে এই ক্লাসে কোন কালারটা অ্যাপ্লাই করা হয়েছে, সিএসএস এর মধ্যে ওই ক্লাসে কোন কালারটা অ্যাপ্লাই করা হয়েছে। এখন কামালের এখানে যদি আমি ধরেন অন্য কোনো কালার লিখে দিই, হ্যাঁ, অন্য কোনো কালার, এখানে অনেক কালার আছে দেখেন যে এখানে এই যে পার্পল, এই যে ব্লু ভায়োলেট একটা কালার আছে, ব্রাউন কালার আছে, না ব্লু ভায়োলেট কালারটা দিলাম। এবার দেখেন এইখানে ওই কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু আমার এখানে কিন্তু সেই টেক্সট হাইফেন কামালই আছে, এখানেও কিন্তু সেই টেক্সট হাইফেন কামাল আছে, কিন্তু কালার কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন আপনি ওইটার মধ্যে যেটা দিবেন সেটা। এখন আপনি যদি আবার এরকম করেন, এখানে যদি আবার বলেন যে ডট টিএক্সটি টেক্সট হাইফেন প্রাইমারি, প্রাইমারি, এখানে গিয়ে আপনি দিলেন কালার হচ্ছে ব্লু, ব্লু, তাহলে এইটার কি দিলেন টেক্সট হাইফেন প্রাইমারি। এখন যদি আপনি এই যে টেক্সট হাইফেন প্রাইমারি এই যে কামাল বাদ দিয়ে যদি টেক্সট হাইফেন প্রাইমারি দেন, তাহলে এটা অরেঞ্জের পরিবর্তে এটা ব্লু কালার হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা যদি সিএসএসে এরকম কিছু সিএসএস এরকম আগে থেকে রেডি করে আসি, তারপর সেইগুলো আমি যখন যেখানে কল করব সেখানেই এটা অ্যাপ্লাই হয়ে যাবে। যেমন ধরেন এই যে লরেমের এখানে আমি এটা ভিন্ন নাম লিখে দিই, আই এম সোহেল, তাহলে আমরা এখানে কি পাবো, এই যে আই এম সোহেল, প্রথম আইটেম, লিস্ট আইটেম, প্রথম লিস্ট আইটেম আছে আই এম সোহেল। এখন এইখানে কি আমি যদি এই প্রথম এলআই যেখানে আই এম সোহেল আছে, এখানে এই এলআইয়ের ভিতরে যদি একটা ক্লাস কল করি টেক্সট হাইফেন ডেঞ্জার, তাহলে কি হবে আমার এই প্রথম লাইনটা কিন্তু ডেঞ্জার হয়ে গেল, দেখছেন। এখন আমি যদি আবার এখানেও যে এখানে গিয়ে যদি বলি টেক্সট হাইফেন প্রাইমারি, তাহলে দ্বিতীয় লাইনটা কিন্তু ব্লু হয়ে গেল। আবার এখানে গিয়ে যদি আমি আরেকটা ক্লাস নিই টেক্সট হাইফেন কামাল, তাহলে এটা হয়ে গেল এই পার্পল কালার। ঠিক আছে, আবার যদি এখানে গিয়ে আমি বলি টেক্সট হাইফেন সাকসেস, তাহলে দেখেন নিচেরটা সবুজ হয়ে গেল। তাহলে আমরা কি করতে পারি দেখেন, আমরা একবার একটা ক্লাসকে এই সিএসএস এর ভিতরে বানিয়ে রেখে আসার পরে এটাকে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা এটাকে কল করতে পারি। শুধুমাত্র একবার যদি আমরা এটাকে বানিয়ে রেখে আসি, দেখেন একবারই কিন্তু বানাইছি কিন্তু বারবার ব্যবহার করছি, দেখছেন, বানিয়েছি কিন্তু একবার, কিন্তু আমরা ব্যবহার করছি বারবার। ওকে, ঠিক এইভাবেই আমরা একবার সিএসএস এ বানিয়ে রাখবো আর বারবার আমরা ব্যবহার করব। ওকে, এইভাবে টেক্সটের কালার হতে পারে, ব্যাকগ্রাউন্ড কালার হতে পারে, যেমন বিজি হাইফেন সাকসেস। হ্যাঁ, আমি যদি এখানে আবার বলি বিজি হাইফেন প্রাইমারি ডট বিজি হাইফেন প্রাইমারি, এবং এইটার ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে ব্লু। ওকে, এখন যদি আমি ধরেন এই যে এই
ইয়াটা দিস ইজ মেইন কন্টেন্ট, এখানে যদি আমি বলি যে তোমার বিজি হাইফেন যে দিস ইজ মেইন কন্টেন্ট, এখানে যদি আরেকটা ক্লাস আমি অ্যাড করি যে বিজি হাইফেন প্রাইমারি, তাহলে কি হয়ে যাবে, এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লু কালার। এখন ব্লু কালারের মধ্যে সবুজটা ভালো দেখা যাচ্ছে না, তাহলে আমরা এই যে টেক্সট হাইফেন সাকসেস না দিয়ে বললাম হচ্ছে টেক্সট হাইফেন হোয়াইট, তাহলে আমরা ব্লু কালারের মধ্যে সাদাটা খুব ভালো করে আমরা দেখতে পাচ্ছি। ওকে, ঠিক এইভাবেই আমরা সিএসএসগুলো আগে এখানে বানিয়ে রেখে আসবো, পরবর্তীতে ওই সিএসএসগুলোকেই আমরা বারবার ব্যবহার করব। ওকে, দেখেন একইভাবে আমরা যদি সুন্দর একটা বাটন তৈরি করতে চাই, ধরেন আমরা এই জায়গাটাতে সুন্দর একটা বাটন তৈরি করব, যে ঠিক এইখানে, হ্যাঁ এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করবেন। আমি এটাকে প্রথমে আমরা এখানে একটা নাম দিলাম ডট বিটিএন। বিটিএন মানে হচ্ছে একটা বাটন, ওকে, বাটনের সংক্ষিপ্ত নাম লিখলাম। বিটিএন লিখে আমি এখানে বললাম যে তোমার PADDING প্যাডিং হবে উপরে নিচে 8px, ডানে বামে 15px, এটা তার প্যাডিং হবে। হ্যাঁ, আবার আমি বললাম যে তোমার বর্ডার রেডিয়াস হবে, আমরা এগুলো নিয়ে কিন্তু অলরেডি পড়াশোনা করেছি, বর্ডার রেডিয়াস হবে 5px। হ্যাঁ, এইটুকু আমরা দিয়ে রাখলাম। এবং এখানে আরও কিছু জিনিস আমরা দিব, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন হবে হচ্ছে নান, কোনো টেক্সট ডেকোরেশন থাকতে পারবে না। ওকে, মোটামুটি এই বিষয়গুলো আমরা এখানে দিয়ে রাখলাম। ফাইন, এবার আমরা আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে বিটিএন হাইফেন সাকসেস। বিটিএন হাইফেন সাকসেস, তাহলে আমরা বুঝতেছি যে সাকসেসের রং যদি সবুজ হয় তাহলে এই বাটনটার কালার আমরা সবুজ দিব, ব্যাকগ্রাউন্ড কালার, ওইটাই করব। সো আমরা এখানে লিখলাম যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ এটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে গ্রিন। ওকে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। এটার বর্ডারও হবে BORDER বর্ডার, এটাও হবে গ্রিন, তবে 1px সলিড হবে, 1 পিক্সেল হবে উইথ, আর স্টাইল হবে টাইপ হবে সলিড, LID সলিড এবং GREEN, মানে এই বর্ডার চওড়া হবে 1 পিক্সেল এবং এটা হবে সলিড, কোনো ডটেড হবে না বা ড্যাশড হবে না, আর এটার কালার হবে গ্রিন। এবার আমি এখানে বললাম যে যেহেতু এইটা বাটনের ব্যাকগ্রাউন্ড হবে গ্রিন, তাহলে বাটনের ভিতরে টেক্সট থাকলে সেটা হইলে ভালো হয়, সাদা হলে ভালো হয়, নাহলে তো দেখা যাবে না। তাই আমরা বলবো কালার হবে হোয়াইট। ওকে, কালারটা দিলাম হচ্ছে আমরা হোয়াইট। এবার আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এই যে যখন বাটনটাকে হোভার করবে তখন কি হবে সেটাও আমরা এখানে বলে দিলাম, যে এটাকে আমরা কপি করে বললাম যে ক্লোন HOVER হোভার। যদি এটা হোভার করে তখন এটার ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে ট্রান্সপারেন্ট। হ্যাঁ, মানে ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। ট্রান্সপারেন্ট মানে কি, স্বচ্ছ না, স্বচ্ছ, ব্যাকগ্রাউন্ড হবে ট্রান্সপারেন্ট। যদি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে যায় তাহলে তো এটা সাদা দেখা যাবে, মানে আমাদের তো বাই ডিফল্ট তো এটার এই যে ওয়েব পেজটা সাদা হয়। তাই যদি এই যে দেখেন, এই যে চিন্তা করেন, এই যে রাইট সাইড বার, এটার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন, এখন এই গ্রিনটাকে যদি আমি অদৃশ্য করে ফেলি তাহলে ব্যাকগ্রাউন্ড কী হয়ে যাবে, সাদা, আর টেক্সটটাও সাদা, তাহলে কি টেক্সটটা সাদার ভিতরে সাদা টেক্সট দেখা যাবে, যাবে না। এই কারণে আমরা এখানে বলে দিব যখন ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন কালারটা হয়ে যাবে সাকসেস কালার, অর্থাৎ এই যে গ্রিন কালার। এইটুকু দেখেন, আমরা কিন্তু আগে থেকে এই তিনটা সিএসএস মানে তিনটা ক্লাস আমরা কল করে আসলাম, একটা বিটিএন, একটা বিটিএন সাকসেস, আর একটা হচ্ছে বিটিএন সাকসেস ক্লোন হোভার, মানে একটা হোভার ইফেক্ট আমরা দিয়ে আসলাম। এবার এখন যদি আমরা এখানে এই যে ইয়াতে আমরা HTML ফাইলে যাই, index.html, এবং আমরা চাচ্ছি যে এই লিস্টের নিচে একটা সুন্দর বাটন হবে, যে বাটনের নাম হবে হচ্ছে ধরেন লার্ন মি বা লার্ন অ্যাবাউট মি, অথবা লার্ন মোর, এরকম ধরনের একটা লার্ন মোর নামে একটা বাটন হবে। তাহলে আমরা এই যে সাইড বারের নিচে, যেখানে এই যে এটা হচ্ছে এই যে রাইট সাইড বার, এবং তার নিচে এটা হচ্ছে সেই আমাদের লিস্ট, এই লিস্টের নিচে এসে আমরা যদি একটা এট্যাগ নিই, এট্যাগ, এবং এট্যাগের ভিতরে আমরা এখানে যদি লিখে দেই হচ্ছে কি, আচ্ছা আরেকটা জিনিস আমি একটু দিয়ে আসি, কারণ এটার পরে, হ্যাঁ এটা একটা
সিএসএস আরেকটা জিনিস আমরা দিব, সেটা হচ্ছে এইটার ভিতরে যে বিটিএন এর মধ্যে এখানে বললাম কার্সার, CURSOR, কার্সার হবে পয়েন্টার। হ্যাঁ, এই সিএসএসটুকু আমরা করে রাখলাম। বিটিএন নামে একটা ক্লাস এখানে বানিয়ে সেখানে এই 4টা লাইন সিএসএস করলাম। বিটিএন হাইফেন সাকসেস নামে একটা ক্লাস বানিয়ে সেখানে আমরা 3টা লাইন সিএসএস করলাম, 3টা সিএসএস প্রপার্টি ব্যবহার করলাম, এবং বিটিএন সাকসেস ফরওয়ার্ড নামের একটা ক্লাস ব্যবহার করে সেখানে আমরা 2টা সিএসএস প্রপার্টি ব্যবহার করলাম। আচ্ছা, এবার আমরা এখানে গিয়ে যদি বলি যে এ ট্যাগ দিলাম, এ ট্যাগ দিয়ে আমরা এখানে বললাম লার্ন মোর, LEARN MOR, লার্ন মোর। ওকে, ফাইন। এখন দেখেন যখন আমি লার্ন মোর নামে একটা নিলাম, এ ট্যাগ নিলাম, তখন এখানে কিন্তু লেখাটা এরকম আসছে। দেখেন এই যে এরকম ম্যাজিকের মতো ঘটনা ঘটবে যদি আমরা এখন এখানে ক্লাস নিই। ক্লাস প্রথমেই আমি নিলাম বিটিএন। দেখেন বিটিএন ক্লাস নেওয়ার সাথে সাথে কি হবে, তার এই যে আন্ডারলাইনটা চলে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, গেল আন্ডারলাইন। এবার যদি আমি দেখেন আবার ম্যাজিক হবে যদি এখানে বিটিএন হাইফেন সাকসেস নিই। দেখেন ম্যাজিক, আপনি এই সিএসএসটা আগে করে এসেছিলেন বিধায় আপনি সুন্দর একটা চমৎকার বাটন পেয়ে গেছেন। আপনার এখানে কিন্তু এটা একটা ম্যাটার না, আপনি যে কোনো ট্যাগ নিলেই কিন্তু এখানে ওইটাই হবে। হ্যাঁ, আমরা সিএসএস করে আসছি তাই দেখেন। এখন আমরা এখানে যে হোভার হচ্ছে, যে আমরা যখন এটার উপর মাউস পয়েন্টার নিব তখন ব্যাকগ্রাউন্ডটা হবে ট্রান্সপারেন্ট আর ওই যে সাদা লেখাটা হয়ে যাবে গ্রিন। দেখেন হচ্ছে কি না, দেখেন তো হচ্ছে কি না। তাই হচ্ছে, কারণ এই যে এখানে আমরা সিএসএসে বলে আসছিলাম এটার উপরে যখন হোভার মানে ওইটার উপরে মাউস নিয়ে যাওয়া, ওইটার উপর যখন মাউস নিয়ে যাবে তখন ব্যাকগ্রাউন্ড হবে ট্রান্সপারেন্ট, মানে ইয়ে হয়ে যাবে, কোনো কালার থাকবে না, আর ভেতরে সাদা কালার যে টেক্সটের যে কালার সেটা হয়ে যাবে গ্রিন। এখন আমি যদি এই যে এই হোভারটা করেছি কাকে, দেখেন তো বিটিএন সাকসেসকে না, হ্যাঁ বিটিএন সাকসেসকে, মানে এই ক্লাসটাকে হোভার করেছি। এখন যদি এইটার ভিতরে এই মাদার ক্লাস হচ্ছে এইটা, আর এটা হচ্ছে সুডো ক্লাস। এই মাদার ক্লাসের ভিতরে আরেকটা লাইন সিএসএস যদি আমি করি সেটা হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন মানে বিরতি, যাত্রা বিরতি। হ্যাঁ, খুব ধীরে হবে, আস্তে আস্তে হবে। এইখানে আমরা যদি বলে দেই যে আমরা হলো হাফ সেকেন্ডেরও কম সময় যাত্রা বিরতি নিব, তাহলে আমরা বলে দিলাম 0.5। হ্যাঁ, হাফ সেকেন্ড, এস এখানে এস দিতে হবে। এই যে হাফ সেকেন্ড 0.5 এস মানে হাফ সেকেন্ড। এখন দেখেন কত সুন্দর মজার ব্যাপার হবে এখানে নিলে। এবার কিন্তু ধাপ করে হয়ে যাচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে। আগে যেরকম খুব দ্রুত চলে আসছিল, এবার কিন্তু খুব আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে, দেখছেন? এটাকে যদি আমি আরও বেশি দিয়ে দিই, এখানে ধরুন এখানে আমি 8 দিলাম, হ্যাঁ, তাহলে এবার দেখবেন আরও আস্তে আস্তে যাবে। ওকে, এখন এই যে বিষয়টা আমরা দেখলাম যে এই যে আমরা এই 3টা সিএসএস আগে করে আসলাম বিধায় আমাদের এখানে কিন্তু এইখানে আমরা একটা এ ট্যাগ নিয়ে আমরা লার্ন মোড দিলাম আর আমরা সুন্দর একটা আউটপুট পেয়ে গেলাম। এখন দেখেন এইটা কিন্তু এ ট্যাগের সাথে কোনো সম্পর্ক নেই। আমি যদি এখানে অন্য কোনো একটা ট্যাগও নিই, ধরেন একটা পি ট্যাগ নিই, হ্যাঁ, একটা পি ট্যাগ নিয়ে এখানে যদি আমি লিখি হ্যালো খুলনা, হ্যাঁ, এখানে কিন্তু দেখেন এই যে হ্যালো খুলনাটা এরকম আসে। এখন যদি আপনি এই পি ট্যাগের ভিতরে ক্লাস ব্যবহার করেন বিটিএন স্পেস বিটিএন হাইফেন SUCCESS, দেখেন এটাও একটা ক্লাস হয়ে গেছে, দেখছেন? এটা বড় হলো কেন আর এটা একটা ছোট হলো কেন? কারণ এটা একটা ইনলাইন ট্যাগ আর পি ট্যাগটা হচ্ছে আপনার ব্লক লেভেল ট্যাগ, এই কারণে। তবে এই পি ট্যাগটাকেও এই ট্যাগে সমান করে ফেলা যায়। সেই ক্ষেত্রে আমরা যদি বিটিএন ক্লাসের ভিতরে আরেকটা ক্লাস নিই, এই যে বিটিএন ক্লাসের মধ্যে যদি আরেকটা সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক, এইটা যদি আমরা ব্যবহার করি তাহলে দেখবেন যে এবার দুইটাই সমান হবে, দেখছেন? প্রায় দুইটাই সমান। ওকে, আচ্ছা, এবার এখন দুইটাই সমান। এখন তারপরে এটা একটু বেশি কেন? কারণ এই উপরেরটা আছে লার্ন মোর আর নিচেরটা আছে হ্যালো খুলনা, এখানে টেক্সটের সংখ্যা বেশি, তাই আমি যদি দেখেন নিচেরটাতেও লার্ন মোর লিখি, আমি এই লার্ন মোরটাকে কপি করে যদি নিচেরটাতেও আমি লার্ন মোর লিখি, তাহলে দেখেন এই যে দুইটা বাটন এখন সেম, কোনো পার্থক্য নেই, ঠিক আছে? আমি জাস্ট বোঝানোর জন্য এখানে লিখে দেই এ ট্যাগ, ATAG, এ ট্যাগ, আর এটা হচ্ছে পি ট্যাগ, PTAG,
ট্যাগ, আর যাতে আমরা যাতে বুঝতে পারি। দেখেন আপনি এ ট্যাগ দিয়ে দিলেন সেটাও হলো, পি ট্যাগ দিয়ে দিলেন সেটাও হলো। এবার যদি আমি এখানে আরেকটা ট্যাগ নিই, সেটা হচ্ছে ইনপুট, INPUT, ইনপুট নামে একটা ট্যাগ নিলাম। হ্যাঁ, তখন এই যে সাধারণত আমরা ইনপুট নিলে এখানে কি দেই, টেক্সট দেই, না হলে বাটন দেই, সরি কি বলে আমরা হয় টেক্সট দেই, না হলে আমরা যে ইমেইল দিই, তাই না? যেহেতু এটাকে আমি একটা বাটন বানাবো, তাই এটার নাম দিব, দুই ধরনের নাম দিতে পারি, BUTTON বাটন, অথবা আর একটা নাম দিতে পারি সাবমিট। সাবমিট এখন এটা দিলে এখানে দেখেন অটোমেটিক্যালি সাবমিট চলে আসছে। এখন আমি যদি এখানে বলি যে এটা ক্লাস হবে, এটাতে যদি ক্লাস অ্যাপ্লাই করে দিই BTN-SUCCESS, তাহলে দেখেন এখানে একদম হুবহু এই যে এটার মতো হয়ে গিয়েছে। এখন আপনি বলবেন যে এখানে তো আমি টাইপ সাবমিট দিয়েছি, তাই এখানে এটা আসছে। তাহলে কি আমি টাইপ যদি টেক্সট দেই তাহলে কি ওইটা আসবে? TEXT টেক্সট, দেখেন টাইপ যখন টেক্সট দিবেন তখন কিন্তু ওইটা আসবে না। তখন আমরা এখানে অবশ্যই আমাদেরকে সাবমিট বা বাটন এই দুইটাই লিখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি সাবমিট লিখছি, সাবমিট চাচ্ছি না, আমি চাচ্ছি এখানে ধরেন হায়ার মি এই কথাটা লিখতে। তখন আমরা এখানে একটা ভ্যালু অ্যাপ্লাই করব, VALUE ভ্যালু, HIRE হায়ার মি। এখন কিন্তু আর সাবমিট ওখানে আসবে না, এখানে আসবে হায়ার মি। এখন আমি এখানে বলে দিতে পারি হায়ার মি না দিয়ে আমি ওই ট্যাগের নামটা বলে দিই, INPUT TAG, দিস ইজ ইনপুট ট্যাগ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এ ট্যাগ, এটা হচ্ছে পি ট্যাগ, এটা হচ্ছে ইনপুট ট্যাগ। ওকে, আচ্ছা এবার আমরা আরেকটা ট্যাগ নিই, মানে কত ভ্যারিয়েশন আছে, আপনি যেভাবে চান সেভাবেই হবে, এই বিষয়গুলো আমি বোঝানোর জন্য। এরপর আমি আরেকটা ট্যাগ নিই, সেটা হচ্ছে বাটন, BUTTON, বাটন নামে একটা ট্যাগ নিলাম, যেটার ভিতরে আমি লিখে দিলাম হ্যালো। ওকে, বাটন নামে একটা ট্যাগ নিলাম যার ভিতরে আমি লিখে দিলাম হ্যালো। এখন আমি বাটনের নামটাও লিখে দিতে পারি, BUTTON বাটন, তাহলে এখানে আসবে এই যে বাটন। ওকে, এটার ভিতরে আপনি যা লিখবেন তাই আসবে, বাটন ট্যাগ। ওকে, বাটন ট্যাগ এরকম আসলো, এটা বাই ডিফল্ট একটা বাটন, বাটন ট্যাগটা বাটনের মতোই আসবে। কিন্তু যদি আপনি এখানে ওই ক্লাসটা ব্যবহার করেন, ক্লাস BTN একটা ক্লাস, আর একটা ক্লাস হচ্ছে BTN-SUCCESS, তাহলে দেখেন এখানে এটাও কিন্তু ওই ট্যাগের মতোই হয়ে গেছে। দেখেন, দেখছেন এটার মতো। আমরা এটাকে একটু ব্রেক দিতে পারি, আমরা এটা জাস্ট করার জন্য, হ্যাঁ, একটু মার্জিন প্যাডিং দেই, এটা কিন্তু ওইটাতে থাকে না। আমি জাস্ট এমনি এই লাইনটা পরে আমরা কেটে ফেলবো। এখানে আমরা একটু বলে দিচ্ছি মার্জিন বটম 10 px, এটা দিলাম হচ্ছে এই যে এখানে একটু মার্জিন হওয়ার জন্য, বুঝছেন? জাস্ট এই যে এখানে জাস্ট এইটা গায়ে গায়ে মিলেছিল তাই। তাহলে দেখেন আমরা এ ট্যাগ দিয়ে বানাই, পি ট্যাগ দিয়ে বানাই, ইনপুট ট্যাগ দিয়ে বানাই, বাটন ট্যাগ দিয়ে বানাই, অথবা আমরা ধরেন এই যে H5 ট্যাগ দিয়ে বানাই, H5, H1, H6, হ্যাঁ, যা মন চায় তা দিয়ে বানাই, কোনো ম্যাটার না। আমি লিখলাম H5 TAG, এখানে H5 ট্যাগ আসলো এই যে। এখন আমি যদি এখানে বলি যে তোমার ক্লাস, ওই দুটা ক্লাসকে যদি নেই, BTN আবার BTN-SUCCESS, তাহলে দেখেন এটা কিন্তু একটা বাটন হয়ে গেছে। ওকে, আমি কি ট্যাগ নিলাম ডাজন্ট ম্যাটার, কিন্তু আমি স্টাইল কি হবে এইটার, এই ট্যাগের স্টাইলটা কি হবে তা আমি এই দুইটা ক্লাস নিয়ে সেই ক্লাস স্টাইল শিটের ভিতরে আমি স্টাইলগুলো বলে দিয়েছি। আমি যে কেউ যদি BTN ক্লাসটা নেয় তাহলে তার স্টাইল হবে এইগুলা, এবং কেউ যদি BTN সাকসেস ক্লাসটা নেয় তাহলে তার স্টাইল হবে এই। বুঝতে পারছেন? আচ্ছা এবার দেখা যাক আমরা একটু ভিন্ন একটা ক্লাস নিই, সেটা হচ্ছে BTN সাকসেস না দিয়ে আমরা যদি এই দুইটা ক্লাসকে আমরা কপি করে নিচে নামাই, BTN ক্লাসকে আমরা আর ধরবো না। এবার এই সাকসেস আর এই সাকসেসকে আমরা বলে দিই হচ্ছে ধরেন ডেঞ্জার। ওকে, তাহলে এখানে স্বাভাবিকভাবেই এই যে গ্রিন কালার, এই গ্রিন কালার, এই গ্রিন কালার, তারপরে এই গ্রিন কালার, এগুলোর কালার হবে কি রেড, তাই না? ফাইন। এবার দেখেন এইখানে এই যে এইগুলা ব্যবহার করেছি, আমি যদি এবার এইখানে গিয়ে আরেকটা ট্যাগ নিই, ধরেন এইটা একটা নিলাম হচ্ছে H4,
নিয়ে এখানে আমি লিখলাম হচ্ছে H4TAG ট্যাগ। এটা একটু স্বাভাবিকভাবে এরকম আসছে। এখন যদি আমি এখানে বলি ক্লাস নেই BTN, সরি আগে ক্লাস নিয়ে বললাম BTN, আবার স্পেস দিয়ে BTN-DANGER ডেঞ্জার, কারণ এখন এই যে BTN ডেঞ্জার নামে আমাদের ক্লাস আছে, এত সময় ছিল না, আমরা বানিয়ে নিয়েছি। এবার দেখেন মজার ব্যাপার হচ্ছে আপনি যখন BTN ডেঞ্জার নিয়েছেন, দেখেন লাল বাটন পেয়ে গিয়েছে। আমরা কি বুঝতে পারলাম? তাহলে আমরা সবুজ বাটন বানাতে পারি, লাল বাটন বানাতে পারি। আবার যদি আমরা এইখানে গিয়ে আবার এই দুইটা সিএসএসকে কপি করে এই নিচে নিয়ে আসি এবং এইখানে যে ডেঞ্জারের জায়গায় আমরা ধরেন লিখে দিলাম হচ্ছে প্রাইমারি, হ্যাঁ প্রাইমারি, এবং এই দুইটা এই যে কালার প্রাইমারির ভিতরে এটা করে দিলাম হচ্ছে আমরা ব্লু। ওকে, এইখানে একটু ভুল হয়েছে, ওকে হ্যাঁ ব্লু। এবার তাহলে কি হলো BTN-প্রাইমারি। ওকে, এখন যদি আমি এখানে আরেকটা আরেকটা নিই H3, এটা নিয়ে এটার ভিতরে আমি লিখে দিলাম দিস ইজ H3TAG ট্যাগ। হ্যাঁ, এবার এইখানে আমরা দেখলে স্বাভাবিকভাবে যে এরকম দেখব H3 ট্যাগটা। এখন যদি আমি এখানে ক্লাস নেই, যে ক্লাস, তারপরে নিব BTN একটা, তারপর হচ্ছে BTN কি দিয়েছিলাম যেন আমরা প্রাইমারি, PRIMARY প্রাইমারি। ওকে, তাহলে আমরা দেখি এইখানে আমাদের দেখেন এই যে বাটন পেয়ে গেছি আমরা ব্লু কালারের BTN-প্রাইমারি। ওকে ওকে, তাহলে আমরা এখানে দেখলাম যে কিভাবে আমরা আগে থেকেই CSS এর ভিতরে যদি এরকম CSS করে রেখে আসি এবং সেগুলো আমরা HTML পেজে এসে আমরা ক্লাস কল করলেই আমরা ওই রকমের ইফেক্ট আমরা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, যে কোনো একটা ইফেক্ট আমরা পেয়ে যাচ্ছি। এখন এখানে আমি আবার একটু দেখাই, এই যে এখানে নতুন একটা ট্যাগ নিয়ে এখানে ভিন্নভাবে একটা ক্লাস একটা ইস্যুর উপরে আমি সব ব্যবহার করব। হ্যাঁ, ধরেন এখানে আমি একটা এ ট্যাগ নিলাম, এ ট্যাগ নিয়ে এখানে আমি লিখলাম হচ্ছে ধরেন এখানে লিখলাম ক্লিক মি। ওকে, তাহলে স্বাভাবিকভাবেই আমরা এই ক্লিক মিটা এরকম পাবো। এখন যদি আমি এইখানে একটা ক্লাস ব্যবহার করি BTN, তখন দেখবেন যে এতটুকু পরিবর্তন হবে, মানে ওর এই যে মার্জিন প্যাডিং তৈরি হয়ে যাবে এবং তার টেক্সট ডেকোরেশন নান হয়ে যাবে। হ্যাঁ, এগুলো মোটামুটি চলে যাবে। এবার দেখেন আমরা যদি এখানে BTN স্পেস দিয়ে আরেকটা ক্লাস দিই BTN-সাকসেস, তাহলে এই বাটনটা হবে ক্লিক মি বাটনটা হবে সবুজ। আবার যদি আমি বলি BTN-সাকসেস না দিয়ে দিই DANGER ডেঞ্জার, তাহলে এটা হবে রেড কালার। আবার যদি আমি বলি যে না এটা দিব আমি প্রাইমারি, তাহলে এটার কালার হবে প্রাইমারি ব্লু কালার। এখন এই যে আপনি যদি আগে থেকে এই CSS-গুলো তৈরি করে রেখে আসেন, অথবা কাজ করতে গিয়েই যদি আপনি একবার একটা CSS তৈরি করে ফেলান, হঠাৎ করে যদি আপনি কাজ করতে করতে আবার গতকালকে আপনি কাজ করতে করতে এই CSS-টা করেছিলেন, আবার 2 দিন পরে গিয়ে আবার কাজ করতে করতে এই সেম ডিজাইনটাই দরকার হবে, তখন কিন্তু সেটার জন্য আবার নতুন করে একটা ক্লাস তৈরি করার দরকার হবে না, নতুন করে আবার CSS করার দরকার হবে না। আপনি ওই পেছনে গত 2 দিন আগেও এই স্টাইলের জন্য যে ক্লাসটা আপনি বানিয়ে এসেছিলেন CSS ফাইলে, আপনি সেই ক্লাসটাকে এখানে HTML এর এখানে লিখে দেন, তাহলে দেখবেন যে ওই স্টাইলটা এখানে পেয়ে গিয়েছে। এটার জন্য আবার নতুন CSS লেখার প্রয়োজন হবে না, নতুন করে আবার আরেকটা নতুন নামে ক্লাস নেওয়ারও প্রয়োজন হবে না। আমরা বিষয়টা কি আমার মনে হয় আমরা বুঝতে পেরেছি, তাই না? আচ্ছা, এবার আমরা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে দেখেন এই যে আমি যে এখানে এই যে মার্জিনটা করলাম আর কি, হ্যাঁ এই যে মার্জিন দিলাম এটার নিচে, যে এই প্রতিটা বাটনের নিচে যেন একটু মার্জিন থাকে, যাতে করে একটা গায়ের সাথে আরেকটা গায়ে মিলে না যায়। এভাবে মার্জিন হতে পারে, প্যাডিং হতে পারে, তাই না? সো এই মার্জিন প্যাডিংটাও না আমরা ভিন্নভাবে দিতে পারি। কীরকম?
আমরা একটা গ্লোবাল সিএসএস মানে আগে থেকে কিছু সিএসএস লিখে আসব, পরবর্তীতে ওই সিএসএস ধরেই আমরা কল করব। আচ্ছা, আমরা এখন আপাতত একটা ইউনিট সেট করে আসি। ইউনিট বলতে কি, ধরেন এখানে আমি দিলাম হচ্ছে এম ডট মানে ক্লাস, এম বি মানে মার্জিন বটম। এটা আমরা মনে মনে ধরে নিলাম। এম মানে মার্জিন, বি মানে বটম। মার্জিন বটম আমরা জানি, মার্জিন বটম আছে, মার্জিন টপ আছে, মার্জিন লেফট আছে, মার্জিন রাইট আছে। এখন আর লেফট রাইট হয় না, এখন হলো লেফটকে বলে মার্জিন স্টার্ট মানে এমএস হবে, আর এমই মানে হচ্ছে মার্জিন এন্ড মানে মার্জিন রাইট। এখন এই সিএসএস 3 ভার্সনে মার্জিন লেফট আর মার্জিন রাইট ব্যবহার হয় না, হয় হলো মার্জিন স্টার্ট আর মার্জিন এন্ড। তাহলে মার্জিন স্টার্টকে আমরা এমএস বলতে পারি, আর মার্জিন কি বলে, মার্জিন লেফট রাইটকে আমরা এম ই বলতে পারি, মার্জিন এন্ডকে আমরা এম ই বলতে পারি আর কি। হ্যাঁ, তো আমরা ধরেন এখানে দিলাম মার্জিন বটম মানে এমবি। এখন আমরা যদি এখানে -1 দেই, তা আমরা এখানে সিএসএস কি লিখবো, আমরা লিখবো হচ্ছে মার্জিন সিএসএস, কিন্তু ওইটাই হবে MARGIN মার্জিন বটম। এই যে মার্জিন এমবি মানে বটম, মার্জিন বটম আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ধরেন 5px। আমরা ধরে নেই প্রতি 1 মানে হচ্ছে 5। ওকে, আমরা এটা ধরে নিচ্ছি যে প্রতি 1 মানে হচ্ছে 5। এখন মার্জিন এমবি 1 দিলে 5 পিক্সেল মার্জিন নিচে হবে। আবার এটাকে আমি কপি করে নিলাম, এইখানে আমি দিলাম এমবি 2, তাহলে আমরা এখানে আমরা দিয়ে দেব 10। আবার যদি এটাকে আমি কপি করে নিই, আমরা যদি এখানে বলি এমবি 3, তাহলে আমরা এখানে দিয়ে দেব হচ্ছে 15। ওকে, আবার ধরেন এটার নিচে যদি আমি দেই হচ্ছে এমবি 4, তাহলে এভাবে আমরা ধরেন এখানে দিব হচ্ছে তখন 20। এটা আমাদের মতো করে আমরা বানিয়ে নিলাম আর কি। হ্যাঁ, যে প্রতি 1-এর জন্য আমরা 5 ধরলাম, তাহলে 1-এ যদি 5 হয়, 2-এ হবে 10, এমবি 3-তে হবে তখন 15, আর এমবি 4-এ হবে তখন 20। এটা আমাদের মতো করে আমরা জাস্ট একটা ভ্যালু নির্ধারণ করে বানিয়ে নিলাম। এখন মজাটা হচ্ছে দেখেন, এই যে আমি এখানে যে এখানে বিটিএন-এর মধ্যে বিটিএন ক্লাস নিয়েছিলাম, এই বিটিএন ক্লাসের মধ্যে এই যে মার্জিন বটম 10 পিক্সেল দিয়েছিলাম, এটা আর দিব না আমরা। এখন একটু খেয়াল করেন, আমরা এই যে যখন দিলাম না, তখন কিন্তু এখানে এই যে আমাদের কিছু কিছু কি হবে, যে গায়ে গায়ে মিশে যেতে পারে আর কি। হ্যাঁ, তো এই গায়ে গায়ে যাতে মিশে না যায়, সেটার জন্য আমরা একটা কাজ করতে পারি। 1 মিনিট, মার্জিন আরও কোথাও কি মার্জিন বটম ব্যবহার করেছি? বিটিএন ক্লাসেই করেছি। প্যাডিং, এটা ডিসপ্লে করেছিলাম ইনলাইন ব্লক। ওকে, ফাইন। এখন একটু খেয়াল করি আমরা, এখন এই জায়গাটাতে আমরা ইন্ডেক্সে যাই। ইন্ডেক্সে গিয়ে যে বাটনের নিচে এখানে আমরা ধরেন 2টা পি ট্যাগ নিই। একটা পি ট্যাগ নিলাম, যেটাতে লিখে দিলাম দিস ইজ ফার্স্ট পি, আর এটাকে কপি পেস্ট করে নিচে দিলাম দিস ইজ সেকেন্ড পি আর কি। হ্যাঁ, দিস ইজ ফার্স্ট পি এবং দিস ইজ সেকেন্ড পি। সো আমরা যদি এখন আমাদের ইয়াতে যাই, আমাদের ব্রাউজারে যাই, তাহলে আমরা এখানে দেখব যে এই যে দিস ইজ ফার্স্ট পি অ্যান্ড দিস ইজ সেকেন্ড পি, এটা চলে আসছে। এখন আমরা যদি চাই যে এই যে ফার্স্ট পির নিচে আমরা আরও বেশি মার্জিন দিতে চাই আর কি, হ্যাঁ, তখন আমরা কি করব, এইখানে একটা ক্লাস ব্যবহার করতে পারি। ক্লাস দিয়ে আমরা যদি ওই যে MB-4 দিয়েছিলাম, এটা যদি দেই, তাহলে 20 পিক্সেল পরিমাণ মার্জিন এখানে হবে। ক্লাস MB4 আমরা এখানে দিয়েছিলাম, ক্লাস MB4, এই যে নিচে না, ডট MB বানা ঠিক আছে তো? MB-1 আচ্ছা, ওকে। সো আমরা এই জায়গাটাতে আমরা একটু কম, প্রথমে একটু কম দিয়ে দেখি। এখানে দিলাম হচ্ছে ফার্স্ট অফ অল 1। দেখেন এই মার্জিন 1 দিলে একটু কমে গেল, কিন্তু আবার আমি এটাকে একটু পাশাপাশি নিয়ে আসি, তাহলে এটা ভালো বোঝা যাবে। এটাকে ছোট করে এই পাশে এটাকে আরও ছোট করে নিয়ে গেলাম, এই পাশে নিয়ে দিই। হ্যাঁ,
এবার এই যে এখানে গিয়ে যে MB1 দিয়েছিলাম, এবার যদি MB2 দেই তাহলে দেখবেন যে এই মার্জিনটা একটু বেড়ে গেল। মার্জিন এখানে MB4 দিলে, এক মিনিট, এটা কি কাজ করছে না? ও, আমার মনে হয় লাইভটা কি নষ্ট হয়ে গেল। MB1 যদি দেই, নাকি পি এর উপরে আগে থেকেই কোনো মার্জিন ছিল? এক মিনিট, পি ট্যাগের উপরে আমি কোনো সিএসএস করেছি কি না সেটা একটু ফাইন্ড আউট করি। হ্যাঁ, পি ট্যাগের উপরে কোনো সিএসএস করা আছে? পি ট্যাগের উপরে আমাদের কোনো সিএসএস করা নেই। আচ্ছা, এক মিনিট, আচ্ছা আমরা বরং আরেকটু বেশি বেশি দিয়ে দেখি এখানে। হ্যাঁ, তার আগে আমি এটাকে আবার লাইভ সার্ভার করি। আগেরটা কেটে দিলাম। ওকে, ফাইন। এইখানে আমরা একটু বাড়িয়ে বাড়িয়ে দিয়েছি যাতে পার্থক্যটা খুব ভালো বোঝা যায়। ধরেন এখানে আমরা দিলাম হচ্ছে 50, এখানে দিলাম হচ্ছে 100, এখানে দিলাম হচ্ছে 150, এখানে দিলাম 200। ওকে, এবার আমরা পার্থক্যটা খুব ভালো বুঝতে পারবো। দেখেন, এটাকে একটু ছোট করি। দেখেন এই যে দুইটা পি ট্যাগের মাঝে আমি এখানে MB1 দেয়াতে এতখানি গ্যাপ হয়েছে। আমি যদি MB2 দেই তাহলে গ্যাপটা প্রায় দ্বিগুণ হয়ে যাবে। দেখেন, অনেক গ্যাপ হয়ে গেছে, অনেক গ্যাপ। আবার যদি MB3 দেই তাহলে এখানে আরও বেশি গ্যাপ হবে, আরও বেশি গ্যাপ হয়েছে। আবার যদি এখানে MB4 দেই তাহলে 200 পিক্সেল মার্জিন বটম হয়ে যাবে। হ্যাঁ, আরও গ্যাপ হয়েছে। এই যে দেখেন, এই যে গ্যাপটা কত বেড়ে গেছে। এই যে দিস ইজ ফার্স্ট পি আর দিস ইজ সেকেন্ড পি। আবার যদি এখানে 1 দেই তাহলে এই যে মাত্র 50 পিক্সেল ও গ্যাপ নিবে আর কি। ঠিক আছে, তো এই যে কেন নিচ্ছে? আমি যখন এইখানে MB1 দিচ্ছি তখন মার্জিন বটম নিচ্ছে, আবার যখন MB2 দিচ্ছি তখন মার্জিন বটমে আরও বাড়াচ্ছে। এইটার কারণ হচ্ছে আমরা এই যে আগে থেকে সিএসএস লিখে আসছি, এই কারণে হচ্ছে, তাই না? এখন এটা তো গেল মার্জিন বটম। আমি এখানে একটু কমাই দিই, এটা হলো 10, বেশি হয়ে গেছে। এটা হচ্ছে 20, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 40। এবার ঠিক আছে, এবার পার্থক্যটা ভালো বোঝা যাবে আর কি। হ্যাঁ, এখানে এবার যদি এখানে আমি 2 এর জায়গায় 3 দেই, 4 দেই, তাহলে এখানে আগের থেকে বেড়ে গেল। এখন এটা কিন্তু গেল হচ্ছে বটমে দিয়েছি তাই। এখন আমি যদি এখানে মার্জিন বটম না দিয়ে, ধরেন এই যে এইগুলাকে আমি কপি করে নিলাম আবার। হ্যাঁ, কপি করে নিচে এসে আমি এখানে আমি একটু কমেন্ট করে রাখি। এটা হচ্ছে, নাহলে আমরা ভালো বুঝতে পারবো না। এটা হচ্ছে মার্জিন বটম, আর এই যে 4 এর শেষ হয়ে গেল যেখানে, এটা হচ্ছে মার্জিন টপ। আচ্ছা, এবার আমরা যদি এখানে এমটি দেই, এমটি মানে হচ্ছে, জাস্ট আ মিনিট, দিলাম এমটি মানে হচ্ছে এই যে মার্জিন টপ। তাহলে এইখানে কি আর এই বটমগুলোকে কি আর বটম রাখা যাবে? এখানে দিতে হবে মার্জিন টপ। এখন খেয়াল করবেন এইখানে কিন্তু টপে নাই, এই যে ক্লিক মি বাটনটা আর দিস ইজ পি, ফার্স্ট পি, এই দুটার মাঝে কতটুকু গ্যাপ খেয়াল করেন। এখন আমি যদি এই যে দিস ইজ ফার্স্ট পি, এটাতে যদি এমবি না দিয়ে এমটি দেই তাহলে দেখবেন এই যে এই দুইটার মাঝখানে যে বাটন আর এই যে ফার্স্ট পি এর মাঝখানে গ্যাপ তৈরি হয়ে গেছে। আবার দুইটাই একসাথে দিতে পারি, এমবিও দিব, এমটিও দিব, MB-4, তাহলে কি হবে? এই ফার্স্ট পির নিচেও হবে, উপরেও হবে, কারণ মার্জিন বটম দিয়েছি আর মার্জিন টপও দিয়েছি, তাই দুই পাশেই কিন্তু এই ফার্স্ট পিয়ের দুই পাশেই মার্জিন হয়েছে। আচ্ছা, এটা অন্যভাবে আবার একটু পরীক্ষা করা যায়। কিভাবে? ধরেন আমি দুইটাকেই কেটে দিলাম,
দুটাকেই কেটে দিলাম, দিলে আবার এটা স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে। এবার এটাকে যদি আমরা এটাকে এইটার উপরে যে দিস ইজ ফার্স্ট পি, এটা যে কোনো এই লাইনের যে কোনো জায়গায় রাইট ক্লিক করে অথবা এটাকে একটু সিলেক্ট করে, যতটুকুই হোক একটুখানি সিলেক্ট করে রাইট ক্লিক করে ইন্সপেক্ট বাটনটাতে যদি ক্লিক করি, আমি আবার বলছি এইটাকে যে কোনো অংশ সিলেক্ট করে রাইট ক্লিক করবো সিলেক্টেড এরিয়ার উপরে, বাইরে রাইট ক্লিক করবো না, সিলেক্টেড এরিয়ার উপরে রাইট ক্লিক করে আমি যদি এখানে ইন্সপেক্ট এলিমেন্টে মানে ইন্সপেক্ট বাটনে ক্লিক করি, তাহলে এবার যদি আমি ফার্স্ট পিতে গিয়ে ধরি, দেখবেন এই পিটাকে উপরে এবং নিচে ডিফল্টভাবে একটা মার্জিন থাকে, মার্জিন টপ মার্জিন লেফট। দেখেন ওই যে ইয়েলো অংশটা এটা ডিফল্টভাবে ছিল আর কি, হ্যাঁ, এই কারণে এটা দেখা গেছে। এখন এইখানে যদি আমি এই পি ট্যাগ না নিয়ে আমি যদি একটা স্পান ট্যাগ নিই, তাহলে এটা ভালো বোঝা যাবে আর কি। হ্যাঁ, আমি এই পি ট্যাগ, দুইটা পি ট্যাগকে আমি বাদ দিয়ে দিই, এটাকে নিয়ে স্পান ট্যাগ দিই, স্পান ট্যাগ নিলে ও কী হবে, পাশাপাশি চলে যাবে। এই যে পাশাপাশি দেখছেন, পাশাপাশি চলে গেল না। এখন আমরা এটাকে এই যে এইখানে আমরা একটু সিএসএস করে নিই আমাদের নিজেদের স্বার্থে আর কি। হ্যাঁ, এই যে স্পান ট্যাগ যদি ও পায়, তাহলে তার ডিসপ্লে করবে হচ্ছে ব্লক। হ্যাঁ, এই যে ব্লক, এটা আমরা দিয়ে দিলাম এক্সট্রা, যাতে ও নিচে নিচে আসে আর কি। হ্যাঁ, এই যে নিচে নিচে আসছে। এখন কিন্তু ওই যে আগের যে ডিফল্টভাবে যে এক্সট্রা মার্জিন প্যাডিং ছিল, মার্জিন সেটা কিন্তু এখন আর নেই। দেখবেন আমরা যদি এবার এই যে দিস ইজ ফার্স্ট পি, এখন তার এটা পি নাই, সো আমরা এখানে লিখে আসি দিস ইজ ফার্স্ট স্পান। হ্যাঁ, এটা তো এখন আর পি নেই, স্পান। এখন দিস ফার্স্ট স্পান। এখন যদি এটাকে রাইট ক্লিক করে আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখবেন যে এটার উপরে নিচে ডিফল্ট কোনো মার্জিনই নেই। এই যে দেখেন দিস ইজ ফার্স্ট স্পান, দিস ইজ সেকেন্ড স্পান, এটার উপরে নিচে কিন্তু আর কোনো ডিফল্টভাবে কোনো মার্জিন নেই। এখন যদি আমি এখানে এই প্রথম ফার্স্ট স্পানকে যদি ক্লাস ব্যবহার করি MB-3, তাহলে দেখবেন যে এটার নিচে MB মানে মার্জিন বটম, দেখেন বটমে এটার কি হয়ে গেছে, মার্জিন হয়ে গেছে। এবার যদি আমি এখানে ধরি, দেখেন ওই যে নিচে কতখানি মার্জিন হয়েছে, ওই যে ইয়েলো কালারের যেটা মানে একটু মাটি কালার এর মতো, যাই হোক লাল মাটির মতো কালার, তো এইটা ওই যে ওইটুকু হচ্ছে মার্জিন। এখন যদি আমি এখানে 3 না দিয়ে 2 দেই, তাহলে দেখবেন এই মার্জিনের পরিমাণটা কমে যাবে। দেখেন এবার কিন্তু এই যে আগের থেকে একটু কমেছে। এখন এই জায়গাটাতে যদি আমি MT দেই, T-3 দেই, মার্জিন বটম দিয়েছি 2 আর মার্জিন টপ দিয়েছি 3, তাহলে উপরে ওই কালারের পরিমাণটা বেশি হবে। এখন দেখবেন যে এটার উপরেও মার্জিন হয়ে গেছে, যার কারণে এই বাটনটা থেকে ক্লিক মি থেকে এটা নিচে নেমে গেছে, কারণ এখানে মার্জিন হয়েছে। এবার যদি আমরা ওই যে দিস ইজ ফার্স্ট স্প্যানে যে আমরা ধরি, দেখেন উপরে মার্জিনের পরিমাণটা বেশি, নিচে মার্জিনের পরিমাণটা কম। তাহলে এটা কেন হলো, এটা কিন্তু হলো এই যে আমরা ডিফল্টভাবে MB মানে মার্জিন বটম, মার্জিন টপ, একইভাবে আমরা যদি এখানে আবার এই চারটাকে আমরা একটু কপি করি, এই চারটাকে কপি করে এটা নিচে পেস্ট করে দিলাম, তাহলে এটা কি হবে, এখন আমরা দিচ্ছি এটা হলো মার্জিন স্টার্ট মানে মার্জিন লেফট, স্টার্ট মানে লেফট। তাহলে আমরা এই যে এখানে সবগুলো টপকে, এই যে টপ হলো উপরে আছে, এই সবগুলো টপকে আমরা যেখানে বলেছি এটা বলবে START, স্টার্ট, মার্জিন স্টার্ট। ওকে, আচ্ছা মার্জিন স্টার্ট দিলাম, এখানে মার্জিন স্টার্ট কি নেবে কি না, আচ্ছা আমরা একটু দেখে আসি। দেখেন এটার শুরুতে কিন্তু কোনো মার্জিন নেই। এখন যদি আমরা এখানে গিয়ে যদি বলি, এখানে কি আমরা চেঞ্জ করেছি, MS দিয়েছি, এখানে কিন্তু MS হবে। এই যে এইখানে কিন্তু MT হবে না, কারণ MT মানে তো মার্জিন টপই নিবে, এখানে হবে MS। ওকে, এখন আমরা যদি এইটার এই যে MS ব্যবহার করি, দেখবেন যে শুরুতে মার্জিন হয়ে যাবে। না হলে আমরা আবার এই যে এটাকে স্টার্ট না দিয়ে এটাকে আবার আমরা লেফট করে দিই, লেফটই করি, লেফট করে দিলাম। হ্যাঁ, তাহলে এই যে মার্জিন লেফট, কিন্তু এইখানে আমরা দিলাম হচ্ছে MS মানে মার্জিন স্টার্ট। ওকে, এখন আমি যদি CSS-এ যাই, এই HTML-এ যাই, এখানে যদি বলি MS-3, তাহলে দেখবেন যে এইটার এই যে ডান দিকে বাঁ দিকে যে 3 দিয়ে 30 পিক্সেল মার্জিন হয়ে গিয়েছে, ফলে এটা 30 পিক্সেল ডান দিকে সরে গিয়েছে।
মানে বাঁ দিকে 30 পিক্সেল মার্জিন হয়েছে, কারণ আমি এখানে বলে দিয়েছিলাম যে MS3। এইভাবে আপনি MB, MT, MS, ME মানে মার্জিন রাইট, এভাবে আমরা মার্জিন নিয়ন্ত্রণ করতে পারি। একইভাবে এবার আমরা প্যাডিং দেব। তো প্যাডিংটা আমরা এই যে ক্লিক মি বাটনের উপরে দেখি, সেটা সব থেকে ভালো হবে আর কি। হ্যাঁ, প্যাডিংটা। সো প্যাডিং যদি আমরা নিতে চাই, এইখানে দেখেন একটু খেয়াল করি, আমরা এই যে ডিফল্টভাবে একটা প্যাডিং দিয়ে আসছি BTN এর ভিতরে, বুঝছেন? আমরা এটাকে একটু করি যে BTN, শুধু BTN, এই যে শুধু BTN, এইটাতে আমরা ডিফল্টভাবে একটা প্যাডিং দিয়ে আসছিলাম। এই যে প্যাডিং দেখেন, উপরে নিচে 8 আর ডানে বামে 15। এটাকে আমরা একটু কমেন্ট করে রাখি জাস্ট বোঝার জন্য আমরা প্যাডিংয়ের আসলে ব্যবহারটা হচ্ছে কিনা। দেখেন যখনই ওই প্যাডিংটাকে কমেন্ট করলাম, সবাই দেখেন গায়ে গায়ে মিলে গিয়েছে বাটন ট্যাগটা ছাড়া, কারণ বাটনের নিজস্ব প্যাডিং থাকে আর কি। হ্যাঁ, বাকি সবগুলো দেখেন গায়ে গায়ে মিলে গিয়েছে, কোনো প্যাডিং ট্যাডিং নাই। এখন আমি যদি এইখানে এই যে এখানে PB করেছি, তাই না? এই যে আমরা এখানে দিয়েছিলাম মার্জিন টপ বা মার্জিন MS মানে মার্জিন লেফট, এটাকে আমরা কপি করলাম। কপি করে এখানে গিয়ে আমরা দিব এবার প্যাডিং। তাহলে এখানে আর মার্জিন লিখবো না, আমরা বলবো হচ্ছে প্যাডিং টপ। ওকে, প্যাডিং টপ। তাহলে এইখানে আমরা এই যে MS আর লিখবো না, আমরা সবগুলো MS-কে আমরা বললাম হচ্ছে P মানে প্যাডিং আর T মানে টপ, প্যাডিং টপ। বিষয়টা কি বুঝতে পারলাম? আর তাহলে এখানে মার্জিন হবে না, এখানে কি হবে? এখানে সবগুলো হবে প্যাডিং। আর এখানে লেফট দিয়েছি না, এখানে লেফট হবে না, যেহেতু আমি PT দিয়েছি মানে প্যাডিং টপ, তাহলে এখানেও আমি টপ দিব। তাহলে কি হলো দেখেন, এখানে PT মানে প্যাডিং টপ, আর এখানে কিন্তু আমি লিখেছি প্যাডিং টপ। এখন একটা ম্যাজিক দেখি আমরা, আমি এটাকে আবার একটু ছোট করে নিয়ে যাই। ওকে, ফাইন। এবার একটু আমরা দেখব, এই ধরেন আমরা এখানে ক্লিক মি বাটনের উপরে কাজ করব। হ্যাঁ, তাই ক্লিক মিটা কোথায় আছে? এই যে ক্লিক মি, একটু ভালো করে খেয়াল করেন, এই হচ্ছে ক্লিক মি। এইখানে আমি যদি এখন একটা ক্লাস ব্যবহার করি PT-1, তাহলে দেখবেন যে এই যে দেখেন, এই যে উপরে 1 ওই যে মানে 10 পিক্সেল প্যাডিং হয়ে গেছে। যদি আমি 2 দেই তাহলে 2 পিক্সেল প্যাডিং হয়ে গেছে। যদি আমি 3 দেই তাহলে প্যাডিংটা আরও বাড়বে, আরও বাড়লো, দেখছেন? ঠিক এইভাবে আমরা PT প্যাডিং টপ 1, প্যাডিং B, প্যাডিং বটম 1 বলতে পারি। তার মানে আমরা যদি এখন আবার CSS একটু যাই, CSS এ গিয়ে এই যে প্যাডিং দিয়েছি আমরা প্যাডিং টপ, এটাকে কপি করে আমরা এই যে নিচে আবার পেস্ট করে দিই এবং এইখানে বলে দেই এটা হচ্ছে প্যাডিং বটম। তাহলে এই যে PT, যত জায়গায় PT আছে, এই প্যাডিং বটমের পরে 4 জায়গায় আছে, প্যাডিং বটমের পরে এটাকে বলে দিব PB মানে প্যাডিং বটম। তাহলে এখানে প্যাডিং টপ তো থাকবে না, এখানে সবগুলোতে আমরা দিব প্যাডিং BOTTOM, প্যাডিং বটম। এখন আমরা যদি দেখেন, একটু খেয়াল করেন, আমরা যদি এই যে এখানে CSS এ আমরা HTML এর ভিতরে যে PT দেওয়ার কারণে আমাদের উপরে প্যাডিং হয়েছিল টপে। এবার যদি আমরা বলি যে এখানে PB মানে প্যাডিং বটম -1, তাহলে দেখেন এবার প্যাডিং এই যে নিচেও বটমে এবার প্যাডিং হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি প্যাডিং লেফট মানে PS মানে প্যাডিং স্টার্ট, আমি একটু বলে আসি, এখানে দেখি বড় করে দেই। ঠিক একইভাবে আবার যদি এইটাকে আমরা কপি করে এখানে গিয়ে যাই, এটাকে বলবো প্যাডিং লেফট বা প্যাডিং স্টার্ট। ওকে, তাহলে এখানে আমরা কি দিব? PS, আর এটাতে আমরা দিব তাহলে লেফট, প্যাডিং লেফট। ওকে, একইভাবে আমি আরও একটা কপি করে ফেলতেছি, এটাকে দিব প্যাডিং রাইট মানে প্যাডিং এন্ড। তাহলে এই যে PS এর জায়গায় হবে PE, আর প্যাডিং লেফটের জায়গায় হবে তখন প্যাডিং রাইট। ওকে, এখন আমরা এখানে এসে ছোট করি। এবার এই যে এই বাটনটাতে এসে আমি যদি এখানে বলি যে PT দিয়েছিলাম PT1, PT উপরে 1
বড় হয়ে গেছে 10 পিক্সেল, আবার পিবি দিয়েছিলাম নিচে 10 পিক্সেল বড় হয়ে গেছে। এবার আমি যদি বলি যে PS-1, তাহলে এই যে লেফটে মানে স্টার্টে এই যে বড় হবে, বড় হওয়ার কারণে এখানে জায়গা না পাওয়ার কারণে সে নিচে আসছে। আবার যদি এখানে আমি বলি PE মানে প্যাডিং এন্ড মানে রাইট, এখানে যদি 1 দিই তাহলে দেখবেন যে ডান পাশেও সে ওই পরিমাণের প্যাডিং পেয়ে গেছে। সো এইভাবে PS-এ আমরা 1 দিই তাহলে এটা আবার পাশাপাশি, তাহলে দেখেন এই যে এইভাবে আমরা প্যাডিং দিয়ে তৈরি করতে পারি। এখন আপনি যদি চান যে চারপাশেই যদি আপনি সমান প্যাডিং দিবেন, তাহলে কি আমাদের প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং স্টার্ট, প্যাডিং এন্ড এতগুলা দেওয়ার দরকার আছে কি? নাই। তখন আপনি কি করবেন, এখানে আরেকটা সিএসএস আপনি তৈরি করবেন। আমরা তখন এটাকে তৈরি করে দিই। এই যে এখানে আমরা শুধু দিয়ে দিব হচ্ছে পি, শুধু P-1। আমি কি বুঝাইতে পারলাম? P-1, P-2, মানে যদি শুধু পি দেই তাহলে এটা মানে চারপাশে বুঝাবে। হ্যাঁ, আমি এটাকে কপি করলাম, এইখানে দিয়ে দিলাম হচ্ছে প্যাডিং, শুধু প্যাডিং। আর এখানে হবে শুধু পি, আর তখন এখানে রাইট টাইট কিছু আর হবে না। হ্যাঁ, শুধু এইটাই হবে। প্যাডিং 10 মানে P1 মানে হচ্ছে চারপাশে প্যাডিং, মানে চারপাশে 10 পিক্সেল প্যাডিং নেবে। P-2 মানে চারপাশে 20 পিক্সেল প্যাডিং নেবে। P-3 মানে চারপাশে 30 পিক্সেল প্যাডিং নেবে। এইভাবে। এখন যদি আমরা এখানে বলে দেই, এটাকে আবার ছোট করি আর এখানে যাই, এই যে PT1, PB1, PS1, PS এগুলো সব বাদ দিয়ে যদি শুধু P-1 দেই তাহলে দেখেন সে চারপাশে নিয়ে নেবে। আবার এটা কেটে দিলে এখান থেকে প্যাডিংটা চলে গেল, প্যাডিং চলে গেল। আবার যদি আমি P-1 দেই তাহলে চারপাশে সে ওইটা নিয়েছে। যদি 2 দেই তাহলে চারপাশে যে 20 পিক্সেল নিয়েছে। যদি 3 দেই চারপাশে 30 পিক্সেল নিয়েছে। ঠিক আছে, এইভাবে আমরা ক্লাস একবার যদি আমরা এই ক্লাসগুলো সেট করে আসি সিএসএসে, ওই ক্লাসগুলো আমরা কল করে যেখানে যদি কোনো ট্যাগের শুধুমাত্র লেফটেই প্যাডিং নিতে হয় তাহলে আমরা পিএস দিয়ে দিব। কোনো ট্যাগে যদি শুধু রাইটে তখন আমরা পিই দিয়ে দেব। আবার কোনো ট্যাগে যদি আমরা শুধু উপরে নিতে হয় তাহলে পিটি দিব। হ্যাঁ, নিচে নিতে হলে শুধু নিচে নিতে হলে পিপি দিব। আর যদি চারপাশে দরকার হয় তাহলে P1, P2, P-1, P-2, P-3 এইভাবে দিব। আবার এরকমও তো দরকার হতে পারে যে শুধু আমার ডানে এবং বামে দরকার, উপরে নিচে দরকার নেই। আবার উপরে এবং নিচে দরকার, ডানে বামে দরকার নেই। ঠিক আছে, তখন আমরা কি করব? তখন হচ্ছে এটাকে আমরা এইভাবে আবার কপি করলাম। আমরা এখানে বললাম যে প্যাডিং স্টার্ট অ্যান্ড এন্ড, ডানে এবং বামে। এখন এই ডান বাম দিয়ে কী বোঝায় জানেন? ডান বাম আমরা জ্যামিতি করেছি না ছোটোবেলায়, এক্স অক্ষ মানে বাঁ দিক থেকে ডান দিকে যেটা যায় সেটাকে বলে এক্স অক্ষ, আবার নিচ থেকে উপরের দিকে যেটা যায় সেটাকে বলে ওয়াই অক্ষ। সো আমরা এখানে বলতে পারি যে প্যাডিং এক্স মানে ডানে বামে। বুঝতে পারছেন? প্যাডিং এক্স মানে ডানে বামে। তাহলে আমরা এখানে দিব পিএক্স, ওকে, তাহলে ডানে বামে হবে। তখন এইখানে আমাদের দিতে হবে যে দুইটা সিএসএস আমাদের লিখতে হবে এখানে, বুঝছেন? আমাদের লিখতে হবে PADDING প্যাডিং লেফট একটা লিখতে হবে, তখন এই যে 10 পিক্সেল। হ্যাঁ, আর এটাকে কপি করে এখানে দিতে হবে প্যাডিং রাইট, তখন একটা লেফটে নিবে একটা রাইটে নিবে। এখন এই সেম জিনিসগুলোই আমরা হচ্ছে এখানেও দিব, কিন্তু এখানে হবে 20, আবার এখানেও দিব কিন্তু এখানে হবে 30, যেহেতু এখানে PX3, আবার এখানেও দিব কিন্তু এখানে হবে 40, যেহেতু আমরা এখানে দিয়েছি PX4। এখন মজার ব্যাপার হচ্ছে দেখেন, আপনি যদি এখানে আবার একটু ছোট করে এই যে ক্লিকমি, এই ক্লিকমিতে গিয়ে এই সেই ক্লিকমি, এখানে যদি P-3 না দিয়ে আমরা যদি দিই PX-1 তাহলে দেখবেন যে এটা শুধু এই যে দেখেন ডানে এবং বামে হয়েছে। আমি যদি 2 দেই তাহলে দেখেন শুধু ডানে এবং বামে হয়েছে। ওকে, এখন যদি আবার এইটাকে আমরা
এটাকে যদি আমরা আবার কপি করি এখান থেকে এই পর্যন্ত কপি করে নিচে করে দিলাম পেস্ট, তাহলে এইখানে আমি বলবো এবার ওয়াই, ওয়াই মানে কি উপরে নিচে, ওয়াই মানে উপরে নিচে, তখন এই যে এক্স গুলা হয়ে যাবে ওয়াই। এইটা 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 আর হচ্ছে এইটা, এটা দিব তখন ওয়াই। তাহলে এইখানে কি হবে না, লেফট আর ই হবে না, এখানে হবে টিওপি টপ আর একটা হবে বটম, একটা টপ একটা বটম। ওকে, একটা টপ একটা বটম। নোট ডাউন করে রাখবেন, না বুঝলে প্রশ্নোত্তর পড়বে জিজ্ঞেস করবেন, ঠিক আছে। এখন এই যে আমি পি ওয়াই দিয়েছিলাম, এই পি এক্স দিয়েছিলাম, ফলে এটা নিচে নিচে হয়েছিল, এই ডানে বামে হয়েছিল। এখন যদি এখানে এটাকে আবার ছোট করি, এখানে আসি এবং এইখানে দেখেন যে ক্লিক মির, এখানে আমি যদি পি এক্স না দিয়ে এটাকে পি ওয়াই -2 দেই, তাহলে এবার কিন্তু দেখেন এই ডানে বামে না হয়ে উপরে নিচে হয়েছে প্যাডিংটা। দেখেন ডানে বামে এর কোনো প্যাডিং নেই, গায়ে গায়ে মিলে আছে, কিন্তু উপরে নিচে প্যাডিং তৈরি হয়ে গেছে। আবার যদি আমি পি এক্স -1 দেই, তাহলে এবার ডানে বামেও হবে, উপরে নিচেও হবে। অ্যান্ড সেই ক্ষেত্রে আমি এই দুইটা কেন দিব, তখন আমি শুধু P-1 দিব, তাহলে চারপাশেই হবে, তখন আমার এই যে পি এক্স পি ওয়াই দেওয়া লাগবে না। তার মানে আমরা এখন এইখানে আগে থেকে যে সিএসএসগুলো করলাম, দেখেন কী পরিমাণের সিএসএস করে রেখেছি, শুধু প্যাডিং দিয়ে সিএসএস করেছি আমরা, এখনও শেষ হয়নি, এখনও শেষ হয়নি, এখনও শেষ হয়নি, এখনও শেষ হয়নি, এই যে শেষ হচ্ছে। দেখেন কতগুলো লাইন আমরা করেছি, দেখেন 229 নাম্বার থেকে শুরু হয়েছে, 229 নাম্বার, আর এই পি শেষ হয়েছে এই যে 331 শেষ হয়েছে। তার মানে 100 লাইন আমরা সিএসএস করেছি শুধু পি দিয়ে। বুঝতে পারছেন কি পরিমাণ সিএসএস, 100টা লাইন আমাদের করতে হয়েছে শুধু প্যাডিং দিয়ে, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, প্যাডিং ওয়াই, প্যাডিং বটম, প্যাডিং এক্স, কতগুলা দিয়ে আমরা সিএসএস করেছি। এখন দেখেন কত অল্প সময়ের মধ্যে আমি 100 লাইন লিখে ফেলছি শুধু পি দিয়েই, এর আগে পরে তো কত কিছু গেছে। তাই আপনাদেরকে এরকম টাইপ করতে করতে স্পিডও বাড়বে, আর এরকম সিএসএস তৈরি করে করে আপনারা এরকম নানান রকম ইফেক্ট আপনাদের ওয়েবসাইটে আপনারা দিতে পারবেন। হ্যাঁ, তা আমি এইগুলো করছি এই কারণে, আমাদের অ্যাকচুয়ালি এত সিএসএস করা লাগবে না। আমরা যখন বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করব তখন দেখবেন যে বুটস্ট্র্যাপে এই সিএসএসগুলো করা থাকবে, আপনি শুধু এই ক্লাসটা কল করবেন, শুধু এই ক্লাসটাকে আপনি আপনার HTML এর মধ্যে কল করতে পারলেই, এই যে যেরকম কল করেছি, এই যেরকম কল করেছি, এরকম কল করতে পারলেই ওই স্টাইলটা বুটস্ট্র্যাপের পেজে ওটা অটো করা থাকবে আগে থেকেই। আপনি শুধু ওই ক্লাসটা কল করতে পারলেই ওই স্টাইলটা অটো পেয়ে যাবে, আপনাকে কষ্ট করে সিএসএস করতে হবে না। কিন্তু সমস্যা হচ্ছে আপনি যখন ক্লায়েন্টের একটা ওয়েবসাইট করবেন, তখন বুটস্ট্র্যাপে যে স্টাইলটা আছে হুবহু সে, ধরেন এই যে বিটিএনে, এই যে বিটিএন প্রাইমারিতে আমরা এখানে অনেকগুলো সিএসএস করেছি। বিটিএন প্রাইমারি আমি যদি সিএসএস সার্চ করি, এই যে বিটিএন প্রাইমারির মধ্যে এই যে আমি 4টা লাইন সিএসএস করেছি। এখন আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমার এখানে কিন্তু কোনো ব্লু কালার থাকবে না। এখন আপনি যদি এই প্রাইমারির কালারকে চেঞ্জ করতে চান, যে এটা গাঢ় ব্লু, আমি একটু লাইট ব্লু দিতে চাই এই যে এখান থেকে, তখন বিষয়টা হচ্ছে কি যে আপনাকে তো সিস্টেমটা জানতে হবে কোন জায়গায় চেঞ্জ করলে এই চেঞ্জটা হবে। আপনি যদি র সিএসএসটা না জানেন, তখন কিন্তু এই পরিবর্তনটা কোথায় করতে হবে আপনি এটা জানবেন না। কিন্তু আপনি যদি সিএসএস ভালো করে জানেন, তাহলে আপনি কিন্তু বুঝে ফেলবেন যে ওই জায়গায় গিয়ে আমাকে এটা চেঞ্জ করতে হবে, আপনি ইজিলি সেটা চেঞ্জ করে ফেলতে পারবেন। এই জন্য সিএসএসে আমাদেরকে বস হতে হবে। সিএসএসে যদি বস হতে না পারি, তাহলে আমরা ওয়েবসাইট ডিজাইন পারফেক্টলি এবং খুব রেসপন্সিভ প্রফেশনাল ডিজাইন আমরা করতে পারবো না। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব, নেক্সট ক্লাসে আবার আমরা এখান থেকে স্টার্ট করবো ইনশাআল্লাহ।